গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। ভোটে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান তারেক রহমানের। নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। একটি দলের বিরুদ্ধে নারীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। উত্তরবঙ্গকে শিল্প হাব বানানোর ঘোষণা। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। এসআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে। আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কব্জা করে ধরে ফেলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না, আশা 11 দলীয় ঐক্যের। নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌবাহিনী প্রধানের। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। আচরণবিধি মানাতে সেনাবাহিনীর অভিযান। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ সুষ্ঠু নির্বাচনে স্থিতিশীলতার আশা মানুষের। ভোটে পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্থবির। এবং প্রতারণার ফাঁদে পড়ে রুশ যুদ্ধে বাংলাদেশিরা যেতে না চাইলে অকথ্য নির্যাতন। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। রাশিয়ার পথে পা বাড়ানোর আগে সতর্কতার পরামর্শ। গুপ্তরা স্বৈরাচারের মতোই জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশালে নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ভোটের মাধ্যমে গুপ্তদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এর আগে শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তার আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। জোরে বলো, আরো জোরে। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্লাকার্ডে এক নজরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠে মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসন। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। জনসাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙ্গনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথাও জানান তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা, মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না,
যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তচররা নতুন করে জালিম হিসেবে পরিণত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তচররা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন, কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা দেশবাসী তিনি প্রত্যক্ষ করেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা বিএনপি করে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা দেশের খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস। এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি, সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। কিছুক্ষণ পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বরিশালে যে নির্বাচনী জনসভা সেটি শেষ করেছেন এবং এর পরবর্তীতে আজকের দিনের যে কর্মসূচিটি রয়েছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে তিনি বৃহত্তর ফরিদপুর অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 5 জেলার যে বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি জনসভায় যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে। এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত যে সময়সূচি ছিল সেই সময়সূচি মেনেই এই মাঠে কিন্তু বিএনপি ও তার অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং আশপাশের যে 4টি জেলা রয়েছে অর্থাৎ রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সে নেতাকর্মীরাও কিন্তু রাজেন্দ্র কলেজ মাঠে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিত হওয়ার ফলে যদি দেখা গেছে যে বেলা বাড়ার সাথে সাথেই এই রাজেন্দ্র কলেজের মাঠটিতে এই মুহূর্তে তিল ধারণের আর কোনো জায়গাই নেই। মানুষ এখানে অপেক্ষা করছেন বিএনপির পক্ষ থেকে যে আগামী দিনে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বার্তা যেমন তারা পাবেন তেমনি পাবেন এই অঞ্চলের অর্থাৎ বৃহত্তর ফরিদপুরের যেই বিভিন্ন ধরনের যে দাবি দেওয়াগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে সেই বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কি ধরনের ভাবনা প্রকাশ করবেন, কি ধরনের বক্তব্য দেবেন সেই বক্তব্যগুলো জানার জন্য কিন্তু এখানে যে নেতাকর্মী তারা অপেক্ষা করছেন এবং তারই পাশাপাশি যেটি দেখা যাচ্ছে যে এই এলাকার যে নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ এই বৃহত্তর ফরিদপুরের অর্থাৎ এই 5টি জেলার যে 15টি সংসদীয় আসন রয়েছে সেই আসনে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তাদেরকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রাজেন্দ্র কলেজ স্থাপিত মঞ্চ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের কাছে পরিচয় করিয়ে দিবেন এবং আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করতে এই অঞ্চলের যে ভোটাররা রয়েছেন তাদের কাছে কিন্তু আহ্বান জানাবেন। পাশাপাশি বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে আগামী দিনে ভোটের পরিবেশ কেমন হবে, স্থানীয় যেই সকল দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারেও কিন্তু একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেবেন এমনটা প্রত্যাশা করছেন এই ফরিদপুরের যেই নেতাকর্মীরা এবং সাধারণ ভোটাররা রয়েছেন তারা। এখন পর্যন্ত এই ছিল ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। লালমনিরহাটে তিস্তার ডালিয়া ব্যারেজ হেলিপ্যাড মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ইনশাআল্লাহ আইনজীবী সংসদে ঢুকে
জনগণের জন্য কল্যাণকর আইন বানাবে ইনশাআল্লাহ। মার্কা আছে কোনসে মার্কা? সরাসরি যুক্ত ছিলাম আমরা লালমনিরহাটে এবং সংযোগটি ত্রুটিপূর্ণ, সেজন্য আমরা দুঃখিত। একটি দলের লেলিয়ে দেয়া লোকজন নারীদের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় উত্তরবঙ্গকে শিল্প হাব বানানোর ঘোষণা দেন আমির। বলেন, ক্ষমতায় গেলে এখান থেকেই শুরু হবে উন্নয়ন কার্যক্রম। নির্বাচনী প্রচারণায় এবার উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকেই জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল। মুহুর্মুহু স্লোগানের মধ্যে দুপুর 12টার পর সভাস্থলে আসেন জামাত প্রধান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি দলের লেলিয়ে দেয়া লোকজন দেশের বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলা করছে। সেই সঙ্গে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে মিথ্যা প্রচারের অভিযোগ করে বলেন, অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে। তারা বলছে নেকাব এবং হিজাব করে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে টেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। কুড়িগ্রাম জেলাকে বঞ্চিত উল্লেখ করে জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে এখান থেকেই শুরু হবে উন্নয়ন কার্যক্রম। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এরপরের যেটা এরকম বঞ্চিত ওখানে যাব, তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না। যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, এ রাষ্ট্রের তারা মালিক নয়, এই রাষ্ট্রের তারা চকিদার। চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে। এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে পরিবার বা গোষ্ঠীতন্ত্রকে প্রাধান্য না দিয়ে 18 কোটি মানুষের সরকার গঠনের প্রতিশ্রুতি দেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ। জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করেছে কমিশন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজন ও নেতাকর্মীরা। তার প্রথম জানাজা 2:30টায় শেরপুর পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। বিকেল 5টায় দ্বিতীয় জানাজা শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে। মঙ্গলবার রাত 10টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা হাসপাতালে, পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত 1:30টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন নুরুজ্জামান বাদল। আবারও ভোট কারচুপির শঙ্কা জানিয়ে ধর্মের নাম দিয়ে ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFDর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তারা। সকালে শুনি একজনকে ধরে নিয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যরা।
জনগণের ভোটটুকু ঠিক মতন কাউন্ট করা হয়। ভোট কারচুপির শঙ্কা জানিয়ে বিএনপির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, পেশাগত জায়গায় নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে সাংবাদিকদের। অনেক ধরনের কথা হচ্ছে ভোটারের কিউ বা লাইনটাকে কিভাবে স্লো করে দেওয়া হবে। অনেকে বলছেন প্রচুর পরিমাণে ব্যালট ছাপানো হয়েছে, অনেকে বলছেন অমোচনীয় কালিকাটা কি ঠিক থাকবে কিনা। এই অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সবাই মিলে যেটা সত্য, যেটা সঠিক সেটা উপস্থাপন করা, যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল না, জনগণ তাদের ভোটটুকু প্রপারলি দিতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নাম দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আপনি কে? আপনি তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আপনার নাম নাই এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে। আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময় আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না। কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে তো কমপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে। এই পরিবর্তন একটা বড় পরিবর্তন, একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আগামী নির্বাচন। আমি বিশ্বাস করি এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। এই আশা যদি না করতে পারি তাহলে এর চেয়ে হতাশার বিষয় আর কিছু নেই। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপির নেতারা। আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 13 দীর্ঘদিন ধরে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক সমস্যায় জর্জরিত আসনটি। বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক জানান, উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হবে পূর্ণ স্বচ্ছতা। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, থানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে। এদিন মালিবাগে নির্বাচনী গণসংযোগে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে কমিশন। ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, ইভেন 2008 সালের নির্বাচনও ভারত সহায়তা করে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায়। এদিকে ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ভোটের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি দলের মাথা খারাপ হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে জামাতের মাথা তত খারাপ হচ্ছে। এই যে তাদের যে আচরণ, এই আচরণ এটাই প্রমাণ করে যে আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীর ঘটনা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা। একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। বিএনপি বলছে সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। জামাতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার প্রশাসন।
আর এনসিপি বলছে অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোট নিয়ে কোনো পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। এই আর্মি আমাদের গৌরব। এখনো যদি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের দুর্নীতিমুক্ত থাকে, এই আর্মি, এই নেভি আর এই বিমান বাহিনী। নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলাম ও ইসলাম না। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। নারী কর্মীরা যখন ভোট যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তাদের পুরুষরা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে। আপনারা যদি এরকম করে হুমকি ধামকি অব্যাহত রাখেন, জনগণ আপনাদের বিরুদ্ধে কিন্তু নীরব ব্যালট বিপ্লব করবে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুরায় আছেন সহকর্মী শাহবাব ওয়াসি, নওগাঁয় আছেন এমআর রকি এবং সিরাজগঞ্জের রিঙ্কু কুণ্ড। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। একেবারে শেষ সপ্তাহ প্রচারণায় চলছে, আসলে দরজায় কড়া নাড়ছে ভোট। আর এই ভোটের এই শেষ মুহূর্তের যে প্রচারণার আমেজ, তা কিন্তু একেবারে শহর থেকে গ্রাম একেবারে সর্বোচ্চ পরিমাণে এই মুহূর্তে সরব উপস্থিতি প্রার্থীদের দিক থেকে আমরা দেখছিলাম। গ্রামের অলি গলি এবং উঠানের মাধ্যমে তাদের যে ভোটের প্রচারণা, সেই প্রচারণার নিজস্ব পক্ষে ভোট টানার যে প্রয়াস, সেটি কিন্তু চালানো হচ্ছে। আমরা রয়েছি নওগাঁর মহাদেবপুর উপজেলার যে উপজেলার শেষ সীমানার বা সীমান্ত এলাকা, এই উপজেলার শিবপুর এলাকা, বিশেষ করে চান্দাস ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মহাদেবপুরের ফজলে হুদা বাবুল, তিনি এই মুহূর্তে একটি এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণায় তিনি মূল বিষয়টি বলছেন, আসলে দীর্ঘদিন এই এলাকার মানুষের যে ভোটের প্রত্যাশা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে অনেকেই বঞ্চিত ছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোট হবে, সেই ভোটে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে তারা যেতে পারে, ভোট দিতে পারে এবং ভোটের স্থানীয় বাসিন্দাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, সেই চাওয়া পাওয়াগুলোকেই কিন্তু এখানে প্রার্থীদের দিক থেকে তুলে ধরা হচ্ছে। এবং আমরা দেখছিলাম আসলে এখানে যিনি প্রার্থী, বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, তিনি আসলে এই এলাকার মানুষের সার্বিক যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলোকেই কিন্তু গুরুত্ব দিয়ে তার যে প্রত্যাশার জায়গা, সেটি তুলে ধরছেন। সেই সাথে এই এলাকার মানুষের মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, নিখুঁতভাবে সেই সমস্যাগুলো জেনে নিয়ে তারপরে তিনি তার প্রয়োজনীয় পদক্ষেপ, যদি 12 তারিখে ভোটে নির্বাচিত হতে পারেন, সেই সমাধানগুলো তিনি করবেন। এবং আমরা দেখছিলাম এই আসন, বিশেষ করে মহাদেবপুর বদলগাছি আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,775 জন। এই ভোটের মাঠের আগামী 12 ফেব্রুয়ারি একটা স্বতঃস্ফূর্ত ভোট যেন তারা দিতে পারে, ভোটের মাঠে আসতে পারে এবং ভোট কাঙ্ক্ষিত তাদের উন্নয়নের প্রত্যাশার ফিরিস্তি তুলে ধরছেন, এরকম চিত্র কিন্তু নওগাঁর এই মহাদেবপুরের আজকের এই মাঠে আমরা দেখছিলাম। আপনারা আপনাদের মতামত জানান। ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা কিন্তু আসলে বাড়ছে। আমরা দেখছি যে সিরাজগঞ্জের 6টি আসনে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারদের দ্বারা যাচ্ছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ 4 আসনের জামাত ইসলাম মনোনীত অর্থাৎ দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছে সেইখানে, অর্থাৎ সিরাজগঞ্জের যে উধুনিয়া উল্লাপাড়া উপজেলার উধুনিয়া এলাকা রয়েছে, সেখানে রয়েছে। এবং এই যে জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন মৌলানা রফিকুল ইসলাম খান, আমরা দেখেছি
পাচ্ছি যে প্রতিটি এলাকা অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চায়ের আড্ডায় তিনি যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার দল অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে কিন্তু আসলে ভোট প্রার্থনা করছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু আসলে বিভিন্ন প্রত্যাশার কথা জানাচ্ছে তার কাছে, তিনি বিভিন্ন দাবি দাবা করছেন এবং তিনি নির্বাচিত হলে সেই দাবি দাবা এবং প্রত্যাশাগুলো কিন্তু আসলে পূরণ করার প্রতিশ্রুতি কিন্তু আসলে দিচ্ছেন। আমরা দেখেছি যে উধুনিয়া এবং বিভিন্ন গ্রামে অর্থাৎ বিভিন্ন প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে চলনবিল অধ্যাসিত প্রত্যন্ত এলাকা, সেই এলাকাগুলোতে তিনি যাচ্ছেন এবং ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং 12 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি আসলে দাঁড়িপাল্লার প্রতীকে আসলে ভোট প্রার্থনা করছেন এবং এর মতো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনের প্রার্থীরা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে প্রচার প্রচারণায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি ঢাকার খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী। প্রচারণায় কিন্তু জমে উঠেছে রাজধানী। আমরা এই মুহূর্তে রাজধানীর রামপুরায় রয়েছে এবং এখানে যেই মালিবাগ চৌধুরীপাড়া আছে, এই মালিবাগ চৌধুরীপাড়ায় নির্বাচনী গণসংযোগ করছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি কিন্তু সকাল থেকে এই প্রচারণা চালাচ্ছেন এবং রমনার ডিআইটি রোড প্রদক্ষিণ করে এই মুহূর্তে তিনি চৌধুরীপাড়া আবাসিক এলাকার মধ্যে ঢুকেছেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কথা শুনছেন, প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কথা বলছেন, তাদের প্রত্যাশা সম্পর্কে জানছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে নানা পরিকল্পনা কিন্তু ভোটারদের কাছে তিনি জানাচ্ছেন, সবার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। আজকে কিন্তু সকাল থেকেই এই নির্বাচনী প্রচারণা চলছে এবং আজকে দুপুরে এই চৌধুরীপাড়ার থেকে পরবর্তীতে কিন্তু আবার বাড্ডাতে আবারও নির্বাচনী জনসংযোগে নামবেন নাহিদ ইসলাম। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। রাজধানীর পাশাপাশি নওগাঁ, সিরাজগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকিয়ে পুরো দেশ, সব শ্রেণী পেশার মানুষ চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বে আসুক নির্বাচিত সরকার। বিশ্লেষকদের মতে গ্রহণযোগ্য নির্বাচনের পর পরাজিত দল বা জোটকে নিতে হবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা। এর ব্যত্যয় হলে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা ধরে রাখা প্রায় অসম্ভব। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমিনবাজারের ভাঙ্গা ব্রিজ এলাকা। শীতের সকালে সাভারের মোতালেব তার দলবল সহ অন্য সব দিনের মতো মাছ শিকারে নেমেছেন। উন্মুক্ত সরকারি সব জলাশয়ে যা মাছ পাওয়া যায় তা বিক্রি করে সংসার চলে তাদের। 1.5 যুগেরও বেশি সময়ের জেলে জীবনে কয়েক দফা চেষ্টা করেও জেলে কার্ড করতে পারেননি মোতালেব। নতুন সরকারের কাছে একটি জেলে কার্ডই এখন একমাত্র চাহিদা। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এই 3টা মাস খুবই বেকার থাকি। এটা আমাকে ফ্যামিলি নিয়ে চলা খুবই অসম্ভব ভাই। এই পরিস্থিতিতে যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের যদি কিছু একটা সহযোগিতা করতো তাহলে আমাকে লাগে খুব ভালো হইতো ভাই। মাছ ধরছি। ওই দলেরই আরেক সদস্য বাদল, তিনি চান নির্বাচনটি সুষ্ঠু হোক। ভালো একজন সরকার চাই, 15 বছর দিয়ে ভোট দিতে পারি না, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে ভোট দেবো। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব সাধারণ মানুষ। রূপগঞ্জের মায়েশারা বেগমও শ্রমজীবীদের প্রতিনিধি। চলতি বছর 1 বিঘা জমিতে সবজি ফলিয়েছেন তিনি। সবজির ফলনও হয়েছে ভালো, তবে অন্য সব বছরের মতো ন্যায্য দাম মিলছে না এবারও। সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্র তার খোঁজ রাখেনি কোনো সময়ে। স্বামী মারা গেছে আজকে 20 বছর ধরে। আমি আজ পর্যন্ত একটা কোনো বিধবা কার্ডও পাই নাই, বয়স্ক কার্ডও পাই নাই। এখন তো সামনে ভোট, এখন তাহলে কি চান? যে শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই, ভালোভাবে চলা চাই। গ্রাম থেকে এই মেগাসিটির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জীবন এখানে যান্ত্রিক, আত্মকেন্দ্রিক। তবে এখানেই দানা বাঁধে 24-এর অভ্যুত্থান।
রাজপথে রক্ত ঝরানো বন্ধুর স্বপ্ন কি পূরণ হচ্ছে এবার? অনেক বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা চাই নতুন একটি বাংলাদেশে এমন একটি সরকার আসুক, প্রশাসনিক সেক্টরে যে স্বজনপ্রীতি এইসব জিনিসগুলো থাকবে না। এবার একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণই এবার বাছাই করবে যে তারা কাকে ক্ষমতায় চায়। বিগত কয়েকটি ভোটের অভিজ্ঞতা ভালো নয় কারোরই। সব দিক বিবেচনায় 12ই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এটির ব্যত্যয় হলে দেশে তো বটেই, বহির্বিশ্বেও ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। দেশের স্বার্থে এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই এই দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা উচিত। যারাই বিরোধী দল হন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, সংসদে যান, সরকারি দলকে টুটি চেপে ধরেন। বৈষম্য বিলোপের জন্য যে গণজোয়ার তার আকাঙ্ক্ষা পূরণের অন্যতম অনুষঙ্গ নির্বাচন। তাই সবার জন্য সমান সুযোগ রেখে শুরু হোক নতুন দিন। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বহুমুখী সমীকরণের পথে আছে এই ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল হতে হবে সব পক্ষকে, কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর আচরণেই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে হাঁটবে এই বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তা কাটিয়ে ওঠারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নৌপ্রধান। নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় 16টি সংসদীয় আসনে 25টি উপজেলায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। বুধবার সকালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া পরিদর্শনে আসেন। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বলেন, নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠোর অবস্থানে থাকবে নৌবাহিনী। আমরা সবাই একতাবদ্ধ এবং আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দেশ এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। বিগত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে বলেও জানান নৌবাহিনীর প্রধান। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করেছি। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। কুতুবদিয়ায় মোট ভোটার 1,04,919 জন, ভোট কেন্দ্র 38টি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 18টি। পার্থপ্রতিম বিশ্বাস, কুতুবদিয়া, কক্সবাজার। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় তারা ব্যানার ফেস্টুন অপসারণ করেন। বেলা 11:30টার দিকে ভাষান্টিক আর্মি ক্যাম্পের সামনে থেকে অভিযান শুরু হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের শুরুতে টহল দল মিরপুরের ভাষান্টেক, কচুক্ষেত, পল্লবী এলাকার নির্বাচনী পরিবেশ ঘুরে দেখেন। যেসব জায়গায় আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে সেখানে ব্যবস্থা নেন। অভিযানের সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দিয়েই ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের। দীর্ঘদিন ধরেই রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের এরশাদ মিয়ার সঙ্গে হানিফ মাস্টারের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ভোর 6টার দিকে সাইদাবাদ এলাকায় এরশাদের অনুসারীরা অস্ত্র নিয়ে হানিফের সমর্থকদের বাড়িতে হামলা করে। এ সময় গুলিতে নিহত হন স্থানীয় মাসুদ রানার ছেলে মুস্তাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। স্বেচ্ছায় নয়, প্রতারিত হয়ে অংশ নিতে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে যেতে না চাইলে করা হয় শারীরিক ও মানসিক অকথ্য নির্যাতন। রুশ সেনাবাহিনীতে এমন বাংলাদেশি কতজন আছেন এ তথ্য নেই কারো কাছে। হতভাগ্যদের কেউ কেউ মারাও গেছেন। অনেকেরই যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, তারা যে প্রতারিত হয়ে যুদ্ধে যাচ্ছেন সেই বার্তাটা মিশনকে পাঠাতে হবে। পাশাপাশি রাশিয়ায় যাওয়ার পথে পা বাড়ানোর আগে
সর্বোচ্চ সতর্ক থাকতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সামনে যাইতে এগুলো শিখেছে। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান উন্নত জীবনের আশায় গিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাকে যেতে হয় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে। একসময় সৈনিকদের মাধ্যমে জানতে পারেন রুশ ভাষার চুক্তিনামায় লেখা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের কাজ আছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জের মোহন মিয়াজিরও। প্রেস অ্যাসোসিয়েটসকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না। এর আগে বিবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যান। আর লক্ষ্মীপুরের সালমা আক্তার বলছেন, গত বছরের মার্চ মাসে তার স্বামী আসগর হোসেনের সঙ্গে যখন তার সবশেষ কথা হয়েছিল, তখন সে জানিয়েছিল তাকে রাশিয়ান আর্মির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সালমার। আমাদের দেশে ফিরাইয়া না এটা বলছিল। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। একই গ্রামের একাধিক বাংলাদেশি তারা রাশিয়াতে গিয়ে তারা পরিবার যোগাযোগ নেয়, ব্যুরো অফ ম্যান পাওয়ারের তাদের ছাড়পত্র নিয়ে সমস্ত কিছুর কথা বলে কাজের কথা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা আসলে সেই কাজটা পায়নি। যখন একটা ফ্রন্টলাইনে একটা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে তাদেরকে ওই ধরনের অবস্থা থেকে ফিরিয়ে আনা, এবং আমরা যতদূর জানি যে চুক্তিপত্রগুলো হয় সম্পূর্ণভাবে রাশিয়ান যে ভাষায়। এটার ফলে সেখানে যে কি লেখা রয়েছে তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যুদ্ধক্ষেত্র থেকে যারা ফিরে এসেছেন এর বাইরে কত বাংলাদেশি রাশিয়ান ফ্রন্টলাইনার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তার সঠিক হিসেব নেই। তবে গত বছরের ডিসেম্বরে সময় টেলিভিশনের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি রুমে অন্তত 28 জন মানুষ আছেন যারা এই দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দিশেহারা। রাশিয়ান দূতাবাস বা রাশিয়া বাংলাদেশ দূতাবাস এইদের সহযোগিতা ছাড়া আপনার কিন্তু কত লোক যুদ্ধে আছে, কোথায় আছে, তারা কারা, এই আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এই বিষয়টা আমার মনে হয় যে আরও গভীরভাবে অবশ্যই দেখবে, এবং এদেরকে এই ধরনের তৎপরতা থেকে যদি বন্ধ না করা যায়, এটা আসলে একটা অশুভ একটা ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ থেকেই প্রতারক চক্র এভাবে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করছে বলেও অভিযোগ আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। What do you say? Go ahead. What would you say to the survivors? You are the worst reporter. এপস্টাইন কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন ট্রাম্প। ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের জেরে সরানো হলো কয়েক হাজার নথি। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্ধ আমদানি রফতানি বাণিজ্য, এতে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, বন্ধ আমদানি রফতানি কার্যক্রম। বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল, জিসিবি, সিসিটি ও এনসিটিতে পুরোপুরি বন্ধ সব অপারেশনাল কার্যক্রম। জাহাজ থেকে কন্টেনার উঠানামার কার্যক্রমেরও অচল অবস্থা। কাজে যোগ দেননি কন্টেনার টার্মিনালগুলোর অপারেটররাও। বন্দরের পণ্যবাহী যানবাহন প্রবেশও বন্ধ। নিউমোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম বন্দরকে আজকে বিদেশি হাইনাদের হাতে তুলে দিতে চায়, যাদের ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা দেখব যে পৃথিবীর যে সমস্ত দেশে এই কোম্পানিটি গিয়েছে প্রতিটা দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সরকারকে বোঝানোর জন্য, সেক্ষেত্রে সরকার এটাকে কানেও তোলে নেয়। শ্রমিকদের দাবি, বন্দরে লাভজনক এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দিলে দেশের অর্থনীতিতে সংকট তৈরি হবে। অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তারা। বন্দর কর্তৃপক্ষ থেকে, সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল এবং প্রশাসনিক সমস্ত কার্যক্রমই শূন্যের কোঠায়। বর্তমান যে কর্মসূচি, সেই কর্মসূচিকে শতভাগ সফল করার জন্য আমরা মাঠে অবস্থান করতেছি।
নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর, ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের জেরে এপস্টাইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। মেন্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। অন্যদিকে এপস্টাইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত 30 লাখেরও বেশি নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। এসব নথিতে রয়েছে শত শত ইমেল, কয়েক হাজার ছবি ও ব্যক্তিগত তথ্য, যার মাধ্যমে ভুক্তভোগীর নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব। এতে নথিতে থাকা অন্তত 100 জন ভুক্তভোগী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এসব তথ্য জনসম্মুখে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ভুক্তভোগীদের দুজন আইনজীবী নিউ ইয়র্কের একটি ফেডারেল বিচারকের কাছে ব্যক্তিগত নথি সরানোর জন্য আবেদন করেন। এরই মধ্যে বিচার বিভাগের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ভুক্তভোগীর বরাতে বিবিসি জানায় আইন বিভাগ 3টি শর্তই লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে অনেক নথি এখনও প্রকাশ না করা, প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে যাওয়া এবং বেঁচে যাওয়া ভুক্তভোগীদের নাম জনসম্মুখে প্রকাশ করা। কিছু ক্ষেত্রে নামের উপর একটি রেখা দেওয়া হলেও এটি পড়া যায়। এমন অনেক ভুক্তভোগীর ছবিও প্রকাশ করা হয়েছে যারা কখনো জনসম্মুখে পরিচয় প্রকাশ করেননি। এপস্টাইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সিএনএন-এর এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তুমি সবচেয়ে বাজে রিপোর্টার। তোমাদের মতো লোকের কারণেই সিএনএন-এর কোনো রেটিং নেই। আমি তোমাকে 10 বছর ধরে চিনি, তোমার মুখে কোনোদিন হাসি দেখেছি বলে মনে পড়ে না। এ সময় ক্লিন্টন দম্পতির কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এটিকে দুঃখজনক বলে আখ্যা দেন ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের তৃতীয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল। রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3:15টায়। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন লাল সবুজ এবারের আসরেও শিরোপার দৌড়ে এগিয়ে পিটার বাটলারের দল। ভুটান ও ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করে রেখেছে নারীরা। এই ম্যাচে ড্র করলে কোনো সমীকরণ ছাড়াই শেষ ম্যাচের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। ভোটে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান তারেক রহমানের। নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। একটি দলের বিরুদ্ধে নারীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। উত্তরবঙ্গকে শিল্প হাব বানানোর ঘোষণা। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না আশা 11 দলীয় ঐক্যের। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।